আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আর এই আলোচনায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন লেখক সাংবাদিক মিজানুর রহমান সোহেল, আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই মিজানুর রহমান সোহেল, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া ইতিবাচক এবং নেতিবাচক বিজ্ঞান প্রযুক্তির যে আশীর্বাদ সেটি মানুষ গ্রহণ করছে। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে নানা গুজব, অপপ্রচার, প্রোপাগান্ডা সারা দেশে ছড়িয়েছে। এক ধরনের সামাজিক অস্থিরতা বলেন, রাজনৈতিক অস্থিরতা বলেন, যেটির প্রভাব ব্যক্তি পর্যায়েও পৌঁছে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার এই অপব্যবহারের চর্চা বাংলাদেশের প্রেক্ষিতে কেন তৈরি হলো? আপনার কি মনে, আপনি যখন কন্টেন্ট দেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে যখন কাজ করেন, তা আপনার কি মনে হয়েছে, অভিজ্ঞতা কি বলে? সোশ্যাল মিডিয়া তো নতুন আসছে, মানে নতুন এই সেন্সে বলবো যে আমাদের যে জেনারেশন অথবা আমাদের আগের যারা জেনারেশন ছিল, তারা এক সময় যখন কোনো আলাপ করতো, কথা বলতো, সেগুলো হয়তো মানুষ অত বড়ভাবে জানতো না। বিষয় একই রকম রয়ে গেছে, কিন্তু প্ল্যাটফর্ম বেড়ে গেছে। আগে আমরা শুধু ফেসবুকের কথা বলতাম, এরপরে হয়তো আমরা টিকটকের কথা বলছি, ইউটিউবের কথা বলছি। সোশ্যাল প্ল্যাটফর্ম তো অসংখ্য হয়ে গেছে। এখন আমরা আগে যা করতাম একই জিনিসই করছি, বিষয় হচ্ছে যে এখন প্রকাশ পাচ্ছে বেশি, এখন মানুষ জানছে বেশি, এবং এইটা সেন্সর করার মতো কোনো কিছু আমাদের হাতে নাই আসলে। যার কারণে এই প্রোপাগান্ডাগুলো মানে যেভাবে খুশি সেভাবে করা যাচ্ছে। তবে আমি এটাও বলবো যে মানুষ সচেতন হচ্ছে। ধরেন আমরা যখন শুরুর দিকে সোশ্যাল মিডিয়া ইউজ করতাম, আমরা যখন কোনো স্ট্যাটাস দিতাম, মানুষকে ট্যাগ দিতাম, কত কিছু আমরা লিখে উল্টাপাল্টা জিনিস দিতাম। আমরা যখন এই যে ফেসবুকের এই যে প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে দেখি, যে মেমোরি দেখি, যে আমি আজ থেকে 5 বছর আগে কী লিখছি, 10 বছর আগে কী লিখছি, খুব হাসি পায় মাঝে মাঝে। নিশ্চয়ই এটা আপনাদেরও হয়, আরে আমি এটা করছি, আমাকে দিয়ে এটা হয়েছে, হয় আমি পোস্টটা এখন ডিলিট করছি, না হলে এটা অনলিমি করে দিচ্ছি। তো এটা মানে দিন যত যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে এবং ঠিক হচ্ছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই প্রোপাগান্ডা নানান কারণেই, কাউকে ব্যক্তিগতভাবে হয়রানি করার জন্য বা সামাজিকভাবে হয়রানি করার জন্য অথবা পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, নানানভাবেই আসলে এই হয়রানি করার জন্য এই প্ল্যাটফর্মটা ব্যবহার করা হচ্ছে। তো একতরফাভাবে আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ার যে খারাপ ইউজেস হচ্ছে এইটার পক্ষে আমি না কোনোভাবেই। আমি হয়তো এটা পরে আলোচনা আরও বলতে পারবো যে সোশ্যাল মিডিয়া তো আমাদেরকে নানানভাবে উপকারও করছে। এখন যেটা করা দরকার যে গ্লোবালি সোশ্যাল মিডিয়াগুলো, মানে বিশেষ করে পশ্চিমা দেশগুলো যেভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, মানে একটা জায়গায় একটা অপশন রেখে, ধরেন আমি সরকারের বিরুদ্ধে কি কথা বলতে পারবো না, আমি কি সরকারের সমালোচনা করতে পারবো না, পশ্চিমা দেশে তো এটা অ্যালাউ, কিন্তু আমাদের দেশে কিন্তু এটাকে আবার ভালোভাবে দেখা হয় না। সমালোচনা করলে আমরা আবার জেলে ঢুকায় দেওয়া হচ্ছে। সো কতটুকু সমালোচনা করা যাবে, কতটুকু আসলে এই কথাটাকে শালীনভাবে বলা যায়, বা কতটুকু পর্যন্ত এটা গ্রহণযোগ্য, সেইটা বিবেচনায় রেখে যদি আমরা মানে এটা কয়েকভাবে এটা ঠিক করা যেতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, আর একটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের শেখানোর সচেতনতা তৈরির মাধ্যমে যেটি করা যেতে পারে। জি, আরেকটি বিষয় মিজান, আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে সামাজিকভাবে এক ধরনের অস্থিরতা। আপনি জানেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, এবং এখানে যতগুলো সাম্প্রদায়িক যে সহিংসতার বিষয় বসেছে সেগুলো কিন্তু সবই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার, প্রোপাগান্ডা থেকেই। তো এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তেমনি রাষ্ট্রীয়ভাবেও নানা সমস্যা তৈরি করে। এই সোশ্যাল হারমোনি রক্ষার্থে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ার ভূমিকা বলতে আপনি কি জানতে চান, যে যারা মূলত এটা পরিচালনা করে তাদের কথা বলছেন, নাকি আমরা যারা ইউজার তাদের কথা বলছি? ইউজার এবং এটির সার্বিক ব্যবহার তো একটা পর্যায়ে থাকা উচিত, যে একটা লিমিট সীমার মধ্যে থাকা উচিত। আপনি প্রথমত আমি মনে করি যে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা ব্যবহার করে এদেরকে সচেতন হওয়া দরকার। মানে ধরেন আমি একটা ফেসবুকে কোনো কিছু দেখলাম, দেখে সাথে সাথে বিশ্বাস করে ভাবলাম আরে মানে এইটা নিয়ে আমিও ছড়াই দিলাম। তো আমাদের সমস্যা হচ্ছে যে আমরা নিজেরা সচেতন না, আমরা নিজেরা অনেক কিছু বুঝি না। আমরা যারা ইউজার, আমাদের প্রথমেই যেটা করা দরকার যে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখা মাত্রই প্রথম কাজটা হচ্ছে সন্দেহ করা। আচ্ছা, এইটা যে দেখলাম মনে হয় এটা সঠিক নাকি ভুল, এই সন্দেহটা করে দেন এটা ফ্যাক্ট চেকিং যারা করে তাদের শরণাপন্ন হওয়া, অথবা একটা হুট করে এমন বিষয় আলোচনা আসছে যেটা আমি নিজে শেয়ার করতে যাচ্ছি মনে হচ্ছে, তো শেয়ার করতে যাওয়ার আগে ওই দেখা যায় ফ্যাক্ট চেকিংটা মানে করছে কিনা কেউ।
তারপরে ফ্যাক্ট চেকিং করার পর উৎসটা কোথা থেকে আসলো, এই উৎসটা যাচাই করা, অথবা ধরেন যে যেই বিষয়টা সামনে আসছে এইটা কি কোনোভাবে সমসাময়িক কোনো কিছু কিনা। আমরা অনেক সময় হয় না যে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, আমরা 5 আগস্টের সময়ও দেখছি যে একটা ঘটনা বাংলাদেশে ঘটছে, মানে যা চলছে সেটাকে আমরা বহির্বিশ্বের অনেক কিছু, অনেক ভিডিও বাংলাদেশের বলে চালাই দিচ্ছি। এখন আমি কোন মতাদর্শের মানুষ, আমার মতাদর্শের সাথে হয়তো ওই ভিডিওটা যায়, সো আমি কি করি, আমি কোনো কিছু না দেখেই শেয়ার করে ফেলছি। এইটা করে কিন্তু আমরা আসলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি মনে করি যে এই বিপদ থেকে বাঁচার জন্য আপনি যেটা বলছিলেন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই সম্প্রীতি বজায় রাখার জন্য প্রথম কাজই হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যক্তির সচেতন হওয়া। আমরা অনেক সময় দেখি, আপনি নিজেও দেখেন যে অনেক দেখেন না যে খুব শিক্ষিত মানুষ, খুব জানাশোনা মানুষ, খুব ভদ্র মানুষ, এবং যেই মানুষ ভুল করার কথা না, এই সমস্ত মানুষ আমরা নানান সময় দেখি যে একটা ভুল জিনিস শেয়ার করতেছে। এবং আমি যদি খুব জুলাই নিয়েও যা ঘটলো কয়েকদিন আগে, কত বাজে বিষয় সোশ্যাল মিডিয়াতে আসছে, মানে আমার শুধু মতাদর্শে আসলে আমি এটা বিশ্বাস মানে হোক না হোক আমি এটা শেয়ার করে ফেলছি। সো আমি মনে করি যারা শেয়ার করছে, মানে একটা মানুষ এইটা বানানোর চেয়ে, মানে একটা গুজব অথবা একটা অন্যায় কোনো কিছু বানানোর চেয়ে যিনি শেয়ার করছেন উনি আর বড় কিন্তু অন্যায় করছেন। সো আমি তো আরও 100 জনকে আর 1000 জনকে জানাই দিচ্ছি এই ভুলটা। সো সেই জায়গা থেকে আমি সবসময় মনে করি যে নিজে সচেতন না হলে এই সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আসলে কোনো লাভ নেই। এই জন্য আরেকটি বিষয় যে আপনি তো নিজে যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব নানা বিষয় নিজেই হ্যান্ডেল করেন, সেখানে তাদের কি নীতিমালা যে তারা আসলে কোন বিষয়গুলো প্রকাশ করতে চায়, নাকি যে কেউ ইচ্ছা করলে যা কিছু তাই? সোশ্যাল মিডিয়ার যে কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইন এক একটা প্ল্যাটফর্মের এক এক রকম। ফেসবুক একরকম, ইউটিউব একরকম, টিকটক আর এক রকম করে, কিন্তু প্রত্যেকের বেসিকটা কিন্তু সেম, যে আপনি কতটুকু করতে পারবেন কতটুকু পারবেন না। ধরেন খুবই রক্তাক্ত টাইপের কোনো কিছু যেটা আমি হয়তো প্রথমেই দিলে হয়তো আপ হয়ে যাচ্ছে, কিন্তু ফেসবুক কিন্তু এইটা তার স্ক্রিনিংয়ে যখন দেখে যে এরকম কোনো কিছু আসছে এটা কিন্তু সরাই ফেলছে। এরকম কিছু বিষয় আছে যেটা কিনা তাদের অটোমেশন সিস্টেমে এটা ধরতে পারে যে এই জিনিসটা এটা দেওয়া যাবে না, বা সহিংসতা বা অনেক বিষয় আছে যেটা তার স্ক্রিনিংয়ে ধরা পড়ে। আরেকটা থাকে যে আমি একজন সচেতন মানুষ, আমি রিপোর্ট করতে পারি যে এই জিনিসটা মনে হয় ভুল, এই জিনিসটা মনে হয় ফেক, এই জিনিসটা মনে হয় অন্যায়, এই জিনিসটা মনে হয় ঠিক হচ্ছে না, এই জিনিসটা মনে হয় ক্ষতিকারক। সো আমি এটা রিপোর্ট করার তো অপশন আছে, সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু রিপোর্ট করার অপশন আছে। সো আপনি যখন রিপোর্ট করবেন তখন কিন্তু ওরা আবার ম্যানুয়ালি এটা চেক করে, যে যখন দেখে যে না এই জিনিসটা সমস্যা মনে হচ্ছে তখন কিন্তু তারা সরায় ফেলে। এইটারও যদি মানে মিসইউজ হচ্ছে, মানে মানুষ তো জানাশোনা কম, এই জন্য ধরেন নানানভাবে অনেক কিছু মিসইউজ হয়। ধরেন আপনি একটা ভুল জিনিস দেখে আপনি এটা রিপোর্ট করলেন, রিপোর্ট করার পরে কিন্তু ওর যদি জানাশোনা থাকে সেও কিন্তু এটা উদ্ধার করতে পারে, মানে যদি ম্যানুয়ালি হয়। আর ওদের যে কমিউনিটি গাইডলাইনের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা সরেই যায়। এবং তারা কিন্তু প্রতি বছর রিপোর্টও দেয়, যে বিশেষ করে আমি টিকটকের বেশি দেখি যে এই বছরে দেশভিত্তিক যে বাংলাদেশে কতগুলো কন্টেন্ট সরিয়ে নেওয়া হয়েছে, রাশিয়াতে কতগুলো কন্টেন্ট সরিয়ে নেওয়া হয়েছে, তারা রিপোর্টগুলো দেয় এবং এটা রেগুলারই করা হয়। মিজানুর রহমান সোহেল, আমি আপনার কাছে আবার আসবো। সৈয়দ মামুন মাহবুব, আপনি শুনছিলেন মিজানুর রহমান সোহেল বলছিলেন যে সেটি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ যারা আছেন তারা হয়তো কিছু নিয়ম নীতি গাইডলাইন অনুসরণ করেন। বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইনে আসলে এই ধরনের অপপ্রচার, কারো সম্মানহানি করা এবং সর্বশেষ এক ধরনের অস্থিরতা তৈরিতে যারা দায়ী তাদের ক্ষেত্রে আপনি জানেন যে আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটির অপব্যবহার হয়েছে, এখন সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা বলা হচ্ছে। এই আইনই কি যথেষ্ট? জি ধন্যবাদ। না দেখেন, আমরা ছোটোবেলায় স্কুল জীবনে রচনা পড়তাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তাই না? তো ধরেন সব কিছুরই সুফল আছে কুফল আছে। এই সোশ্যাল মিডিয়া ধরেন আমাদের গত 10-12 বছরের কালচার, সোশ্যাল মিডিয়ার আগে আমার ভাই যে পত্রিকা লাইনে আছেন, পত্রিকাগুলোই ছিল আমাদের মূল আপনার মাধ্যম, খবর জানা, খবর দেখা, খবর পড়া। যেমন ধরেন আমার গাইবান্ধা বাড়ি, আমার মনে আছে আমি ঢাকা থেকে যখন গাইবান্ধা যেতাম তখন আজকের সংবাদপত্র পেতাম পরের দিন সকালে। বিষয়টা বুঝতে পারছেন? ট্রেনে যেত, রাত 10টায় নামতো, রাতে আর কেউ বিলি করতো না হকাররা, পরের দিন। কিন্তু এখন পরে তো ট্রেন উন্নত হলো সবই। আমি এগুলো বুঝাতে চাচ্ছি এই কারণে যে আপনি সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার হচ্ছে না তা না, কিন্তু এই অপব্যবহার অতীতে পত্রিকাগুলোও করেছে বা পত্রিকারও অনেকে করেছে যার যার মাধ্যমে। এইখানে যেটা জরুরি, আপনি যেটা বলছেন আইন কানুন তো থাকবেই,
দেখেন আমাদের দেশের সর্বোচ্চ আইন তো সংবিধান, এবং সংবিধানের অনুচ্ছেদ 39 মৌলিক অধিকার আছে, প্রত্যেক নাগরিকের চিন্তা ও বাক স্বাধীনতা থাকবে, কিন্তু সেটা অ্যাবসোলুট না। বলা আছে জনস্বার্থে এবং আরোপিত যুক্তিযুক্ত বিধিনিষেধ সাপেক্ষে। ধরেন এমন কোনো বাক স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি যে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে আপনার বিভেদ বেড়ে যায়, বা আমাদের যারা জাতীয় বীর যে দলেরই হোক, আমাদের যারা রাষ্ট্রনায়ক তাদেরকে নিয়ে অশালীন কথাবার্তা, অসভ্য কথাবার্তা। দেখেন আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ সবসময় আন্দোলনের চ্যাম্পিয়ন, কিন্তু অতীতের আন্দোলনগুলো সহ সব জায়গাতে এই 5 আগস্টের আগ পর্যন্ত আমি দেখেছি যে একটা শালীনতা বজায় ছিল, একটা লিমিট ছিল, কিন্তু আমরা নানা কারণেই কেন যেন ডক্টর ইউনূসের জামানায় দেখলাম এই লিমিটে এই শালীনতাগুলো ভেঙে গেল। একে অপরকে বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যেগুলো করছে, ধরেন কোনো মহিলা যদি কোনো বিষয় খুবই আপত্তিকর মন্তব্য করে, তা আমরা কি তার মতো হব, নাকি আমাদের ভদ্রতা রেখেও তো প্রতিবাদ করা যায়, ভদ্রভাবেও তো অনেক প্রতিবাদ করা যায়। তো এইখানে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে যাওয়া মানে আরেকটা ভুল হবে। যেটা করতে হবে, এই যে আমার ভাই সোহেল ভাইদের মতো বা আপনার মতো এই বিদগ্ধ সাংবাদিক সহ অন্যান্য দর্শক, আমরা সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশি বেশি মাত্রায় আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, বলতে হবে যেটা উনি বলছিলেন যে এটা ভুল নিউজ, এটা বিভ্রান্ত হবেন না, কারণ আপনি এই যুগে কোনোটাই বন্ধ করে রাখতে পারবেন না, তাই না? বিগত আওয়ামী লীগ সরকার আমলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর আমাদের হাইকোর্ট থেকে দুইবার নিষেধাজ্ঞা ছিল, ওনার নিউজ প্রচার করা যাবে না। তাতে কি হয়েছে? আরও বেড়েছে। আপনি এই এক গ্লোবাল ভিলেজে, আপনি ওয়ার্ল্ডে আপনি কোনো কিছু নিষিদ্ধ করে আটকাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, কন্টেন্টের পাল্টা কন্টেন্ট। একটা ইউটিউবে কোনো রিপোর্টিং, ইউটিউবে কোনো স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো স্ট্যাটাস দিল, কাউন্টার স্ট্যাটাস, ইউটিউবে কাউন্টার বক্তব্য। যেমন ধরেন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, কোনো বই নিষিদ্ধ করে ওই বইয়ের প্রচার বন্ধ করা যায় না। হ্যাঁ, ধরেন আওয়ামী লীগ আমলে যখন এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী একে খন্দকার বই লিখলো, আওয়ামী লীগের অনেকে খুব গোস্বা করলো, তখন অনেকেই বলেছে, ইভেন তখনকার অর্থমন্ত্রী ভালো বলেছিল, প্রয়াত আপনার আবুল মাল আব্দুল মুহিত, বলছে তো আমাদের উচিত আরেকটা বই লেখা, আমরা যারা 7 মার্চের ভাষণ শুনেছি। এটাই আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত, যে একটা অপপ্রচার চলছে কোনো কিছু নিয়ে, কোনো নেতাকে নিয়ে, দেশকে নিয়ে, সরকারকে নিয়ে, আপনি এটা বন্ধ করা মানে আপনি এটার প্রচারের দায়িত্ব নিয়ে নিলেন, বরং আপনি তার কাউন্টার ন্যারেটিভ দেন, আপনি মানুষের সামনে চয়েস দেন। ডেমোক্রেসি মানে অনেকগুলো চয়েস দেওয়া, সেখান থেকে আপনি চয়েস করে নেবেন, এবং দিন শেষে আপনি যাই বলেন, দিন শেষে বাংলাদেশের মানুষ বা সারা বিশ্বের বিবেকবান মানুষরা ঘৃণার সংস্কৃতি নয়, ভালোবাসা, আস্থা, দেশপ্রেমের সংস্কৃতি গ্রহণ করবে। হয়তো সাময়িক উত্তেজনার কারণে নানা কিছু ঘটবে, কিন্তু আপনি যদি পর্যাপ্ত ন্যারেটিভ দেন, যে সে মনে করেন একটা রিপোর্ট বের হলো এই সরকারকে নিয়ে, আমি বললাম একদম অন্যায্য সমালোচনা বা ব্যক্তি পর্যায়ে, আপনি তার কাউন্টারটা দিলেন যে এই কারণে এটা মিথ্যা সংবাদ, তখন দেখবেন ওই স্ট্যাটাসের প্রতি মানুষের আগ্রহ। কিন্তু মান ভাই, এটি যদি যখন সংঘবদ্ধ কোনো চক্র করে, একটি বড় বা কোনো দল করে, তার অনুসারীরা করে, যেটি মিজানুর রহমান সোহেল বলেছেন যে সে হয়তো ওই মতাদর্শে বা ওই আদর্শে বিশ্বাসী, তাই সে খুব দ্রুত কোনো কিছু যাচাই বাছাই না করেই সে হয়তো এটি শেয়ার করছে বা ফেসবুকে বারবার পোস্ট করছে, সেটাকে আপনি কিভাবে নিবৃত্ত করবেন? সেইটাকে নিবৃত্ত করতে গেলে অন্য রাজনৈতিক দলগুলোরও অ্যাক্টিভ আইটি সেল করতে হবে। আমি আপনাকে একটা আমাদের প্রতিবেশী ভারতের উদাহরণ দিই। এখন কংগ্রেস সচেতন হয়েছে, কিন্তু 2014 যে মোদি জিতলো, নরেন্দ্র মোদি, একটা ধর্মীয় মৌলবাদের তো ভারতে একটা না একটা উত্থান্ত হয়েছে, হিন্দুত্ব মৌলবাদের, কারণ ফেসবুকে কংগ্রেস নীরব ছিল। কংগ্রেস মনে করেছে প্রচলিত রাজনীতি দিয়ে আমি এটা মোকাবেলা করব, কিন্তু দেখা গেল বিজেপি ওয়াজ ভেরি স্মার্ট। বিজেপিটার আইটি সেল করেছে, তার লোক রেখেছে প্রতিনিয়ত। যেমন একটা অ্যাডভার্টাইজ বলে শেষ করি, একটা ছিল যে কংগ্রেস যেহেতু প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেনি পদের কেউ, তো দেখাচ্ছে যে এক পাশে মোদি ব্যাট করছে, আরেক পাশে ব্যাট বোলার নাই, কে খেলবে? এই যে এখন হয়তো কংগ্রেস সচেতন হয়েছে। তা আপনি যেটা বলছেন, আমাদের এখানে যে দু একটা দল বা কোনো গোষ্ঠী এটা করছেন, আমি তা বলছি না। এটাকে নিবৃত্ত চাইতে উপায় হচ্ছে কাউন্টার আমাদের গ্রুপ করা। আমরা যারা সেম মাইন্ডেড, যারা বাংলাদেশকে ভালোবাসি, গণতন্ত্র চাই, এবং ক্ষমতাকে প্রশ্ন করতে হবে ভাই। যে কোনো ক্ষমতাই, আপনি শুধু রাষ্ট্রীয় ক্ষমতা না, আপনি বাড়ির প্রধান ব্যক্তিকেও যদি প্রশ্ন না করেন, তাই সেও স্বৈরাচার হয়ে উঠবে।
জীবন থেকে নেওয়া ছবিতে দেখায় না জহির রায়হান, তো সেরকম আপনি ক্ষমতাকে কন্টিনিউয়াস প্রশ্ন করতে হবে। হ্যাঁ, সেইটার সভ্যতা থাকবে, সংস্কৃতি থাকবে, এবং আপনি যে বললেন একটা গ্রুপই এগুলো করছে, তার বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের একটা গ্রুপ করবে, এ তো কাজ করা অনেক সহজ। কিন্তু আপনি আরেকটা সুফল তো বলতে পারবেন, আগে কত লোকের কাছে জানতে হতো আমাদের, এই ভাই ওখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। হ্যাঁ, এই নিউজটা আমরা পাচ্ছি, কিন্তু ইদানিং মানে আপনার বিভ্রান্তিমূলক নিউজ বেশি আসছে বা ফেক নিউজ বেশি আসছে, সেই জন্য তো ওইটাকে কি বলে সোহেল ভাই, ফ্যাক্ট চেকার, রাইট, রিউমার চেকার, এগুলো দাঁড়িয়ে গেছে। কাজে আমার কাছে মনে হচ্ছে এইটা ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে চলছে। আমাদের এখানে ব্যবহার তো ইদানিং বাড়ছে, আরও বাড়বে, কিন্তু উনি যেটা বললেন উনি তো এই ব্যাপারে অভিজ্ঞ। মান ভাই, এই একটু আপনার সঙ্গে যোগ করি। আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে নানামুখী চ্যালেঞ্জ ছিল সরকারের সামনে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, নানা বিষয়ে, যেখানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও সেসব বিষয়ে খুব বেশি বলা যায় না যে খুব বেশি উন্নতি হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা পক্ষে বিপক্ষে নানা যুক্তি দেখি। এটি আসলে গণতন্ত্রের জন্য এক ধরনের বড় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে কিনা? হ্যাঁ, এইটা তো প্রথম দিন থেকেই আমি বলেছি, যেদিনই বিএনপি শপথ নিল বর্তমান সরকার, আমি আপনারই বোধহয় না অন্য কোনো টেলিভিশনে টকশোয় বলেছি যে আপনার আগে যদি 1000 পাওয়ারের বাল্ব দিয়ে থাকতো, বড় লাইট দিয়ে, এখন কোটি পাওয়ারের বাল্ব দিয়ে, সাংবাদিকরাও থাকবে, জনগণ থাকবে, সোশ্যাল মিডিয়াও থাকবে। তা আপনি বিএনপি সরকারের কথা বলতে 4 মাস পার হলো, 5 মাস হবে, 5 মাস হবে। যে প্রত্যাশায় আমরা চেয়েছি সেই প্রত্যাশায় হয়তো পারছে না, কিন্তু সময় আছে, এটাকে তারা গুরুত্ব করে। এখন আপনার একটা প্রবলেম কি, আমাদের বাংলাদেশে, আমি একটা জেনারেল বলি আমার ছোট থেকে অভিজ্ঞতায়, প্রত্যেক সরকারের মধ্যে চটজলদি ক্ষমতায় যাওয়ার পর একটা কালচার অফ ডিনায়াল গড়ে ওঠে, যে না কোনো ভুল নেই। এইটা যেন বিএনপিকে পেয়ে না বসে, এইটা বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমি মনে করি বিএনপির জন্য সবচেয়ে সহজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরে তার এন্টায়ার ক্যাবিনেট প্রত্যেক সপ্তাহে যদি আধা ঘন্টা শুয়ে শুয়ে চিন্তা করে যে আওয়ামী লীগ কেন ব্যর্থ হলো, তাহলে তারা সফল হবে। মামুন মাহবুব ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মিজানুর রহমান সোহেল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বিষয় আসছে, যেটি আপনি জানেন, আপনি নিজে যেহেতু সাংবাদিকতা করেন, আপনার অভিজ্ঞতা কি বলে যে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে, মানুষ, বিশেষ করে দর্শকরা এবং দেশের মানুষ সেদিকে যেমন ঝুঁকে, তাদের একটা জনমত গঠনে বড় ধরনের ভূমিকা থাকে, যেটি সত্যিকারের সংবাদ মাধ্যম, গণমাধ্যমগুলো সেটি পারছে না। এখানে আসলে কার সফলতা, কার ব্যর্থতা? সোশ্যাল মিডিয়া কেন এই জায়গাটাতে সফল? অনেক কারণেই। সোশ্যাল মিডিয়া তো এখন মানে শুধু বাংলাদেশ না, আমি বলবো যে সারা পৃথিবী চালায়। এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আসার কারণে পৃথিবীর বহু কিছু পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে মূলধারার গণমাধ্যম আমরা যারা, সেটা প্রিন্ট মিডিয়া বলেন বা টেলিভিশন মিডিয়া বলেন, একসময় তো আমরা কি দিব, মানে এই মিডিয়াগুলো কি প্রকাশ করবে সেইটা দেখার জন্য মানুষ তো বসে থাকতো। এবং পরের দিন পত্রিকায় যে লিড স্টোরি কী, অথবা ধরেন 5টা হয়তো বিশেষ প্রতিবেদন প্রকাশ হবে, সেটা কেউ জানতো না। কিন্তু এখন মানুষ পত্রিকা পড়ে না এই কারণে যে পরের দিন কি হবে সবই তো আমরা জানি। আসলে হয়তো একটা দুইটা হয়তো স্টোরি আসে, যেটা কিনা আসলে মানুষের খুব বেশি ইন্টারেস্টের জায়গা তৈরি করে না। একই সাথে আপনার পত্রিকা থেকে আপনাকে কিন্তু মানে একজন ব্যক্তি পাঠক আপনাকে কোনো ইনকাম দেয় না, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে ইনকাম দিচ্ছে। পত্রিকাতে আপনি সরাসরি কোনোভাবে কানেক্ট হতে পারছেন না, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি কানেক্ট হতে পারছেন। পত্রিকা বা টেলিভিশন আপনাকে ভাইরাল করতেছে না, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম আপনি চাইলে সেখানে ভাইরাল হতে পারছেন। পত্রিকা টেলিভিশনে আপনার যে সৃজনশীলতা সেটা আপনি দেখাতে পারছেন না, সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু সেটা দেখাতে পারছে। পত্রিকা টেলিভিশনের বিনোদন খুবই মানে এটা লিমিটেড, মানে ধরেন আমি একটা নির্দিষ্ট প্রোগ্রাম টেলিভিশনের পছন্দ করি, অথবা পত্রিকার একটা নির্দিষ্ট পেজ, সেটা স্পোর্টস হতে পারে, বিনোদন হতে পারে, সেটা পছন্দ করি, এর বাইরে কোনো কিছু নাই। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেন পুরোটাই বিনোদন। পত্রিকায় আপনার যে অভিমত সেটা প্রকাশ করার সুযোগ নেই, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে যা খুশি তাই বলতে পারছেন। এরকম উদাহরণ দিলে বহু উদাহরণ দেওয়া যাবে, যে যার কারণে
মানুষ আর মূলধারার গণমাধ্যমের সাথে কানেক্ট হতে পারছে না, এবং মূলধারার গণমাধ্যমে দেখছে যে এটা কি এমন যে মূলধারার গণমাধ্যমগুলো এক ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছে, সে কারণেই মানুষ এটা মনে করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যগুলো তাদের কাছে আরো বেশি? আমি ঠিক তা বেশি মনে করি তথ্য না, প্রবাহটা কারণ দেখেন আছে। যদি এটা যদি এতই সেন্সর হতো, যেই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সেটাই তো মূলধারার গণমাধ্যম নিচ্ছে। যতই কঠিন কিছু হোক, যতই খারাপ কিছু হোক, হয়তো পত্রিকা বা টেলিভিশনগুলো একটু শালীন ভাষায় অথবা সহজ করে জিনিসটা প্রকাশ করছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে বলেই সেটা কিন্তু পত্রিকা বা টেলিভিশনগুলো পিক করছে। এবং পত্রিকা বা টেলিভিশন থেকে যে কোনো কিছু নেবে এইটা কিন্তু আসলে অনেক কমে গেছে। হ্যাঁ, দু একটা জিনিস খুব আলোচনায় আসে যেটা মূলধারার গণমাধ্যম দেয়, কিন্তু আপনি দেখেন, আমি যদি তুলনা করি যে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু কতটুকু, কত অংশ জুড়ে, আর আমরা গণমাধ্যম কতটুকু, মানে আমরা আলোচনায় কতটুকু আছি। সো আমরা মূলত ওদেরকেই প্রমোট করছি, সোশ্যাল মিডিয়াকেই প্রমোট করছি, এবং এই জায়গায় আমাদের এক ধরনের মানে আমাদের নানান কারণেই মানে পিছিয়ে পড়তে হচ্ছে। কারণ আমাদের ওই যে বললাম যে আমরা নানান কারণে সোশ্যাল মিডিয়া যা দিচ্ছে একজন ব্যক্তিকে, একজন ইউজারকে, মিডিয়া তো সেটা দিতে পারছে না। এইসব কারণেই হচ্ছে মানুষ এইটার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, এবং এখানে আমাদের পিছিয়ে পড়া ছাড়া আসলে কোনো কিছু স্যার, অপব্যবহারের কথা যদি বলি, যে অপব্যবহারটা আসলে ব্যক্তি পর্যায়ে বেশি হচ্ছে দেখি, আপনার অভিজ্ঞতা কি বলে, না রাষ্ট্রীয় পর্যায়ে না সামাজিকভাবেই বেশি এটার ব্যবহার করছে? আসলে সব তো করে ব্যক্তি। রাষ্ট্র যদি কোনো কিছু করে সেটাও ধরেন কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে করছে। সমাজ বলতে সমাজের যেই ভালো মানুষ খারাপ মানুষ যে যাই করুক সেটা কিন্তু ব্যক্তির মাধ্যমেই করছে। তার মানে দিন শেষে ব্যক্তি হচ্ছে। কিন্তু দিন যত যাচ্ছে টেকনোলজির এত বেশি ব্যবহার, এখন এই যে বট বলা হয়, বট বাহিনী একটা নতুন শব্দ আমাদের, হ্যাঁ। এবং একসময় একটা নির্দিষ্ট দল গোষ্ঠী তারাই বট বাহিনী হিসাবে খ্যাত ছিল, কিন্তু এখন দেখুন সবাই হয়ে গেছে। মানে সেটা আপনি যেই দলেরই বলেন, যেই মতাদর্শেরই বলেন, প্রত্যেকেরই কিন্তু বট বাহিনী আছে। সুতরাং যেভাবে বলেন যে এই বটটাও তো পরিচালনা করে আসলে ব্যক্তি, মানে রাষ্ট্রের যে বিনিয়োগ বা ধরেন কোনো দলের যে বিনিয়োগ, এটা তো বোঝা যায় না। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু বিশেষ করে আমরা নির্বাচনের সময় আমরা সেখানে দেখছি যে কী পরিমাণ ইনভেস্টমেন্ট তারা করে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট হয়তো কিছুটা তাদের অফিসিয়াল পেজ থেকে হয়, খুব অল্প সংখ্যক, বাকিটাই কিন্তু হচ্ছে ব্যক্তি বা নানান বট বা অন্য কোনো টেকনোলজির ব্যবহার করে, সাইবার ফোর্স আর কি, যেটা রাইট। তাদের আসলে থামাবে কি? এখানে রাষ্ট্রের কি করা উচিত, বা আমাদের রাষ্ট্রের যখন নিজেরই আইন স্বার্থ কাঠামোতে থাকে, যেটি আছে সেটি আসলে কতটা নীতিনৈতিকতার সাথে ভাই একটু আগে আইনের কথা বলছিলেন, পরিচিত? আইন দিয়ে যদিও আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না বা হয়তো হবেও না। আমি যেটা শুরুর দিকে বলছিলাম, প্রথম কাজ হচ্ছে যে সচেতনতা করা। সেটা একদম ধরেন পরিবার থেকে। আমি আমার সন্তানকে শেখাতে চাই যে সোশ্যাল প্ল্যাটফর্মে কি বলবো কি বলবো না। তার মানে পরিবার থেকে আমরা শিখলাম, আমরা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখান থেকে শিখতে চাই। এবং রাষ্ট্র যে দায়িত্ব নিয়ে, ধরেন অনেক সময় কি হয়, নানান প্রজেক্ট হয়, সেই প্রজেক্টের আন্ডারে অনেক কিছু শেখানো হয়, এগুলো আসলে একটা বুলশিট। মানে এইগুলো রাষ্ট্র কোনো না কোনো ব্যক্তি কাউকে হয়তো অপচয় করার জন্য করছে। কিন্তু আমি বলি যে এইটা এমনভাবে হওয়া দরকার যেটা কিনা আসলে ইম্প্যাক্টফুল হয়, সেরকম কোনো কিছু করতে হবে। সো রাষ্ট্র তো আমি বলবো যে এটা শেষ স্তর, এই স্তরটা শুরু হতে হবে আসলে আমাদের পরিবার থেকেই। তবেই না আমার মনে হয় যে এই জিনিসটা মানুষ জানবে যে কী করা যাবে কি করা যাবে না। কারণ শুধু আইন করে বা রাষ্ট্র দায়িত্ব নিয়ে এটাকে ঠেকাতে পারবে না। আপনি এখানে বিভিন্ন পক্ষের কথা বলেছেন, যাদের পক্ষে আসলে প্রচারণাগুলো যায়, যাদের পক্ষে থাকে তারা চুপ থাকে। আমরা সবসময় দেখেছি যে বিভিন্ন বট বাহিনীর কথা বলেছেন, যারা করেন বা যারা ক্ষতিগ্রস্ত হন বিভিন্নভাবে, তাদেরই আমরা দেখি অনেক সময় সোচ্চার কণ্ঠ। সোশ্যাল মিডিয়ার সুবিধাটা নিজের পক্ষে গেলে যেমন চুপ থাকা যায়, অসুবিধাটা নিতে পারে না কেন তারা? যেহেতু এখন বিশ্বকাপ খেলা চলছে, আপনি দেখবেন যে আমি যেই দলকে সমর্থন করি, রেফারি যদি কোনোভাবে, মানে আমার দলের কেউ সামান্যতম ভুল করলেও সেটা আসলে ভুল না, আরেক দল ভুল করলে সেটা কিন্তু খুবই মোটা দাগে চোখে পড়ে, এবং এইটা নিয়ে আমরা ফেসবুকে স্ট্যাটাস করি, আমরা সমালোচনা করি, আলাপ করি, গল্প করি। তো এইটাও আসলে তাই যে নিজের যেটা সেইটা হয়তো খুব বেশি মনে হয় না, কিন্তু আরেকজন কোনো কিছু করলে সেটা বড় করে চোখে পড়ছে। এটা একটা আমাদের মনস্তাত্ত্বিকভাবে বিষয়টা এমনভাবে আটকে আছে যে এখান থেকে আসলে বের হওয়ার সুযোগ নেই। মানে আমার মতদর্শের বাইরে গেলেই সেটা, ধরেন অন্য দলের, আমি একটা দলকে সমর্থন করি, অন্য দলের কেউ একজন খুবই
সিম্পল কোনো কিছু করলো, সেটা আমার কাছে মনে হলো যেন বড় একটা অন্যায় করছে, অথচ আমি একটা হিংস্রতা ছড়াচ্ছি, আমি একটা অনেক বড় ক্রাইম করছি, কিন্তু আমি এটা ব্যাখ্যাও করছি যে এটা এই কারণে, অথবা আমার দলের যারা সমর্থক বা আমার মতাদর্শের যারা মানুষ তারাও কিন্তু এসে বলছে যে না, এইটা আসলে তেমন কোনো কিছু না, ওইটাই বড় অপরাধ। তার মানে আপনি মানুষের মনের মধ্যে যা বাস করে, সোশ্যাল প্ল্যাটফর্মে তো ওই জিনিসটা অনেক বেশি প্রকাশ পায়, কারণ হচ্ছে যে আমার মতের সাথে মিল আছে তাই। জি, মিজানুর রহমান সোহেল, আমি আপনার কাছে আবার আসবো। সৈয়দ মামুন ভাই, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে অপব্যবহারটা, যে কারণে আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, যেটি স্বাভাবিককরণ, মানুষের জীবন মানে একটি স্বস্তি দেওয়া, সেখানে সোশ্যাল মিডিয়ার একটি বড় ভূমিকা থাকে। বিশেষ করে গুজব, প্রোপাগান্ডা যেটি বলেন, যে ফেক নিউজগুলো সামনে আসে, সেটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। সেখানে আইন করে আপনি বলেছেন যে এটা সম্ভব না, সচেতনতাই দরকার, কিন্তু সেখানে যদি কোনো বড় গোষ্ঠী জড়িত থাকে, সেখানে প্রতিরোধের উপায় কি? সেখানেও আপনারও পাল্টা সংগঠিত শক্তি, সেটি তো পাল্টাপাল্টি হয়ে গেল। না, পাল্টাপাল্টি না, আমি বলছি ইন্টেলেকচুয়াল ফাইট, একটা ডিসেন্ট ডেমোক্রেটিক লড়াই। সেই লড়াই মানে আমি হাতাহাতি বলছি না। তারা একটা কন্টেন্ট দিচ্ছে, আপনিও পাল্টা কন্টেন্ট দেন। দেখেন, বাংলাদেশের আমাদের এই বাঙালির সংবাদ জানার ক্ষুধা কিন্তু তীব্র। আমাদের স্কুল জীবনে আমরা দেখেছি 7:45 বাজলে বাংলাদেশের এমন কোনো বাড়িঘর নাই, গ্রাম থেকে শহরে বিবিসির আমরা নিউজ শুনতাম আতাউসামাদের। রাত 10টায় ভয়েস অফ আমেরিকার আপনার হচ্ছেন আরেক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। না, মতিউর রহমান চৌধুরীর আগে যে আরেক সিনিয়র সাংবাদিক ছিল, ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা গিয়াস কামাল চৌধুরী। কারণটা কি? কারণ তখন তো মিডিয়া ছিল একটাই, বাংলাদেশ টেলিভিশন। সেটা তো সাহেব বিবি গোলামের বাক্স ছিল। পরবর্তীকালে বিবিদের বাক্স, কোনোদিন তো জনতার বাক্স হয়নি, আজও হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসও করেনি। এই সরকার কি করবে দেখা যাক, এখনো করছে না, দুঃখজনক। ফলে আপনি যে বলছিলেন না যে মিডিয়ার, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, দেখেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যদি মিনিমাম স্বাধীনভাবে কাজ করত বিগত সরকারের আমলে, ইউনূস সাহেবের আমলে, এখনও, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রয়োগ কমতো। কিন্তু মানুষ যে কোনো কারণে হোক সংবাদ পাচ্ছে না, তো পেলে তো সে বিকল্প মাধ্যম দেখবে, এটা তো কমন সেন্স। সে বিকল্প মাধ্যমে সে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সাহায্য নেয়। এবং সেইখানেই আপনার এই সুযোগে নিয়েই বিভিন্ন ভাবে কেউ আপনার বট বাহিনী বা যে বাহিনী গড়ে তুলুক, আইটি সেল দিয়ে এটা করছে। তো এর একটাই উপায় হচ্ছে আপনারও পাল্টা সেল করা। পাল্টা মানে হচ্ছে মারামারির না, আপনিও রিয়েল কন্টেন্টগুলো প্রকাশ করেন। কারণ দিন শেষে আপনাকে জনগণকে সংবাদ জানাতে হবে। আমি এটা বললাম না, আপনি কার্পেটের নিচে ময়লা লুকিয়ে রাখার দিন আর নাই, আপনাকে বলতে হবে। যেমন ধরেন বরিশালে যে ঘটনাটা ঘটলো, সরকার কিন্তু তার পরের দিনই, যদিও দাবি করেছে তাদের দলের লোক না, বাট হোক না হোক তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। ওই বরিশালের যে দুঃখজনক ঘটনাটা, একটা থানায় আক্রমণ হলো, না থানার আক্রমণের আগে যে এক ব্যবসায়ীকে যে শারীরিকভাবে তীব্রভাবে হেনস্থা করলো, এইটা তো আপনি যেরকম আজকে আলাপ রেখেছেন অপব্যবহার, কিন্তু এটার তো একটা ব্যবহারও হয়েছে। এই সোশ্যাল মিডিয়া, এই নিউজটা ওইভাবে 12.5 মিনিটের ওই ভিডিও না দেখালে তো মানুষ এত সোচ্চার হতো না। তা আমি এটাকে পজিটিভ দেখতে চাই, নেগেটিভ যে হচ্ছে না তা না, কিন্তু নেগেটিভ হচ্ছে বলে আমি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব, মানে কাটেল করব, এইটা না। আপনি পাল্টা কন্টেন্ট দিয়ে, যেমন আমার ভালো লেগেছে বিএনপির বিভিন্ন সেল থেকে ওই ছেলেকে, ওই যুবদলের সাবেক কর্মীকে গ্রেপ্তারের পর হিউজ নিউজ ছেড়ে দিয়েছে যে দেখো সরকার যা বলে তাই করে, আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে। দিস ইজ এ পজিটিভ সাইন। আমি যেটা মোদ্দা কথা বলতে চাচ্ছি, আপনি নিউজকে, আপনি জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহ বন্ধ করতে পারবেন না। তথ্য প্রবাহ বন্ধ করলেই গুজবের সৃষ্টি হবে। আপনি দেখেন, আপনাদের মিডিয়ারও বোধহয় আছে, অন্যান্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ারও তো ফেসবুক করেছে, ফেসবুক চালায়। আজকে বিশ্বে ইরান আমেরিকার যুদ্ধ কি হচ্ছে না হচ্ছে, তো এক্স হ্যান্ডেলে আপনার ডোনাল্ড ট্রাম্প মেসেজ স্ট্যাটাস লেখে, পাল্টাবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেয়। যোগাযোগটা কোন জায়গায় চলে গেছে? যোগাযোগ মাধ্যম, তাই না? আগেকার মতো প্রেস ব্রিফিং বা রয়টার দিয়ে পাচ্ছে না, কিন্তু তাছাড়াও ফেসবুক দিয়েও চলছে। আবার তার মধ্যে তো মিডিয়াগুলোও চলছে, রয়টার, এপি, বিবিসি, তারাও অভ্যস্ত হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায়। আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোর উচিত কিভাবে এইটাকে সহ মোকাবেলা করার উদ্ভাবনী ইনোভেটিভ আইডিয়া বের করা যায়। কিন্তু কোনো অবস্থাতেই আপনি অবাধ তথ্য প্রবাহ
দেখেন চীনের নেতা জি সংস্কারবাদী কমিউনিস্ট নেতা দেং জিয়াপিংয়ের একটা উদ্ধৃতি ছিল, যখন তারা কিছুটা মার্ক্সি অর্থনীতি কিছুটা মুক্তবাজার অর্থনীতি করলো, দরজা জানলা খুলে দিল, তখন তাকে বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি তো দরজা জানলা খুলে দিলেন, তখন তো ধুলোবালি ঢুকবে। তো বলল যে আমি এখানে মানুষজনকে এমনভাবে প্রতিরোধ ক্ষমতা করছি যে ধুলোবালি ঢুকে সর্দি হলো, সেই সর্দি প্রতিরোধের ইনবিল্ট ক্ষমতা থাকবে আমার রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে, যেটা সাংস্কৃতিক বিপ্লব চীনে করেছিল। তা আপনারও সেরকম, আপনি কোনো কিছু আটকিয়ে রাখতে পারবেন না, আপনাকে তথ্যপ্রবাহ জানতে হবে। যারা মিসলিড করছে, যারা এই যে আপত্তিকর কন্টেন্ট ছাড়ছে ফেসবুকে বা ইউটিউবে, আপনার হবে তখন পজিটিভ কন্টেন্ট বেশি বেশি করে ছাড়া। আমাদের যে তথ্য মন্ত্রণালয় বা আমাদের যে আপনার বিভিন্ন যে তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্মকর্তা, হ্যাঁ, তাদের কাজ কি? গতানুগতিক প্রেস রিলিজ দেওয়ার সরকারকে জি হুজুর বললে তো হবে না, তারাও পজিটিভ কন্টেন্ট ছাড়ুক, মানুষের সমস্যাগুলো প্রকাশ করুক। এবং আমি আবারও রিপিট করি, এটা খুব জরুরি, এটা আমি সব আমলেই বলেছি, এই আমল আরও বেশি করে বলছি, ক্ষমতাকে আপনি প্রশ্ন না করলে ক্ষমতা ইনবিল্ট সিস্টেম হচ্ছে স্বৈরাচারী হয়ে যায়। কাজেই কখনোই সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক বলেন, এইটা স্বেচ্ছায় আপনি কখনো কাটেল করতে যেন না। একটা বিখ্যাত উদ্ধৃতি আছে, যদিও তার রাজনৈতিক মতবাদের সঙ্গে আমি একমত না, ভারতের এখনো বোধহয় বেঁচে আছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, বর্তমান বিজেপির সিনিয়র নেতা, মোদি তাকে কোণঠাসা করে রেখেছে। ওনার একটা বিখ্যাত উক্তি আছে, যখন ইন্দিরা গান্ধী জরুরি আইন দিল 75-এ, উনি তখন খুব ভালো সাংবাদিক, উনি বলেছিল ইন্দিরা গান্ধী আমাদেরকে বলেছিল নীল ডাউন হয়ে বসো, আমরা হামাগুড়ি দিয়েছি। অর্থাৎ আমাদেরও তো বিভিন্ন মাধ্যম, বিভিন্ন শ্রেণী পেশারা সরকারকে খুশি করতে গিয়ে সরকারকে বিপদে ফেলি, দেশকেও বিপদে ফেলি, মানুষকেও বিপদে ফেলি। এখান থেকে সেলফ রেস্ট্রেইন বলে একটা কথা আছে, আপনার নিজেরও, হ্যাঁ, আপনার পারিবারিক শিক্ষা তো সবচেয়ে বড়, যে আপনি হাজার লোকটাকে ঘৃণা করলো আপনার চেয়ে মুরব্বী মানুষকে দেখলে সালাম দেবেন, এটাই তো আমাদের কালচার। আপনাদের সাংবাদিকদের মধ্যে কত ডিভাইড আছে না, কিন্তু আপনার সামনে একজন সিনিয়র সাংবাদিক থাকলেও তো আপনি তাকে সালাম দেবেন, যদিও তার ঘোর আপনি রিপোর্টিংয়ের বিরোধী। আমাদের আইন প্রফেশনে আমার ঘোর রাজনীতি বিরোধী বা ধরেন মুক্তিযুদ্ধ বিরোধী আইনজীবীও থাকলেও আমাদের বারান্দার কালচার হচ্ছে উনি যেহেতু সিনিয়র মানুষ, ওনাকে দেখলে আগে আমরা সালাম দেব, বিরোধিতা থাকবে, আদর্শিক বিরোধিতা। এই সংস্কৃতিগুলো চালু করা, এগুলো নিয়েও কন্টেন্ট ক্রিয়েট করে পজিটিভ কন্টেন্ট ইউটিউবে, ফেসবুকে। এই ইতিবাচক কন্টেন্ট যেটি আসে সেটি সাধারণত আপনি জানেন যে যখন সুশাসন থাকে, জবাবদিহিতা থাকে, বিশেষ করে বরিশালের ঘটনাটা আপনি উল্লেখ করেছেন, সেটি যদি সবার আগে ব্যবস্থা নেওয়া যেত তাহলে তো ওই ধরনের এক ধরনের অস্থিরতা তৈরি হতো না, সেটি আরও ভালো ভাবমূর্তি সরকারে তৈরি করতে পারত। সেইখানে আসলে সরকারের দুর্বলতা কোথায়? তারা কেন জবাবদিহিতার আওতায় আনতে পারে না? বা বর্তমান সরকারের, জি, আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর যে স্পিড, তার সঙ্গে তার ক্যাবিনেটের অন্য মিনিস্টাররাও ধারণ করতে পারছে না। বিভিন্ন জেলা, থানা, জেলা, উপজেলা, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও, যেমন ধরেন এক মন্ত্রী ছেলে মেয়ের নামে 2 ইউনিয়ন করে দিল, পরে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। তো এইটাকে এখন প্রধানমন্ত্রীকেও স্ট্রং অবস্থান নিতে হবে। কারণ আমি সবসময় বলি, আপনি যদি প্রতিশোধ নেন তাহলে আরেকটা প্রতিশোধকে আপনি আমন্ত্রণ জানালেন মনের অজান্তে। আপনি যদি প্রতিশোধের বিচার করেন তাহলে আপনি আরেকটা প্রতিশোধের বিচারের অপেক্ষা আপনাকে করতে হবে। আর আপনি যদি প্রতিশোধের বিচার না করে ন্যায় বিচার করেন, আইনের শাসন করেন, তাহলে আপনি ভবিষ্যতে আইনের শাসন আশা করবেন। এইটা আমাদের সরকারকে মনে রাখতে হবে, যে কোনো সরকারকে, বর্তমান সরকারকে। হ্যাঁ, কথা উঠবে, হ্যাঁ আমার কর্মীরা এতদিন জেলে ছিল, এখন আপনি অন্য দলের কর্মীদেরও জেলে রাখবেন অন্যায়ভাবে, বিনা বিচারে, তাহলে তাদের মধ্যেও প্রতিশোধ স্পৃহা গড়ে উঠবে, তাহলে তো এটার শেষ হবে না। আপনাকে কোনো না কোনো জায়গায় তো আপনাকে থামতে হবে। সেই থামার সুযোগ তো বর্তমান সরকারের, তারা আরও জনপ্রিয় হবে তারা যদি ন্যায় বিচার এবং আইনের শাসনের পথে হাঁটে। জি, সৈয়দ মামুন মাহবুব, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মিজানুর রহমান সোহেল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে, আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই প্রযুক্তির যে উৎকর্ষতা, এটি আসলে এই অপব্যবহারকে আরও উস্কে দিচ্ছে কিনা বা এদের প্রসার
বিস্তার করছে কিনা বাংলাদেশের ক্ষেত্রে? আমি মনে করি, আমি তো সবসময় ইতিবাচক মানুষ, আমি মনে করি যে যতটা এআই ব্যবহার করে ক্রাইম করা হচ্ছে, যতটা এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি এই টেকনোলজি ব্যবহার করে কর্মসংস্থান, বিজনেস, বহু কিছু চলছে। হ্যাঁ, সব জায়গায় তো ভালো মন্দ দিক থাকবেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেমন সোশ্যাল মিডিয়াতেও জীবিকা নির্বাহের একটা উপায় আছে সেখানে। অনেক কিছু, কারণ একটা এআই বানাতে গেলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট, কি পরিমাণ খরচ, সেটা নিশ্চয়ই পড়াশোনা করছেন, নানান সময় আমরা এটা নিয়ে নিউজ দেখছি। তো সেইটা নিশ্চয়ই শুধু এই গুজব তৈরি করার জন্য বানানো হয়নি। এবং এআইও দেখেন দিন যত যাচ্ছে একটু সচেতন হচ্ছে। আমরা প্রত্যেকে যখন এআই নানানভাবে ইউজ করি, আমি মাঝখানে একটা জিনিস তৈরি করতে গিয়ে মানে আমি দেখলাম যে ও কি করে আসলে, জাস্ট জানার জন্য আমি চেষ্টা করলাম। ও আমাকে বারবার রিফিউজ করছে যে এইটা করা যাবে না। এআই কিন্তু রিফিউজ করছে। সো দিন যত যাবে এআই, ধরেন আমরা বাংলা ভাষা তো এআই ভালোই বুঝে, কিন্তু আরও যত দিন যাবে দেখবেন যে এআই আপনাকে কোনো কিছু মেক করতে গেলে ওরও তো একটা কমিউনিটি গাইডলাইন আছে, ওরও তো একটা নিয়ম আছে। সো ও আপনাকে হয়তো ফুলটা করতে দেবে না। আর শুরুর দিকে যেটা বললাম যে এইটা হয়তো খুব অল্প সংখ্যক জায়গায় খারাপভাবে ব্যবহার করা হয়, বাট এটার ব্যবহার কিন্তু ভালোভাবেই ব্যবহার হচ্ছে। ধরেন আমরা একটা ছুরি, এইটা দিয়ে যেমন মানুষ খুন করা যায়, আবার একটা ছুরি দিয়ে আমরা ঘরের কত কাজ করছি, কত প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। তো আমরা সবসময় প্রয়োজনীয় কাজটাই করি, হুট করে ভুল করে বা কোনো না কোনোভাবে হয়তো মানে ভুল ইউজটা হচ্ছে খুবই কম। সো আমরা আমাদের চোখে ভুল ইউজটা বেশি চোখে পড়তেছে। মানে একটা সাদা কাপড়ে যেমন দূর থেকে একটু দাগ পড়লে দেখা যায় যে হ্যাঁ ওখানে একটা দাগ পড়ছে, কিন্তু যে জায়গায় অনেক দাগ সেইখানে কিন্তু আসলে আপনি যতই দাগ দেন আসলে দেখা যাবে না। সো এআইয়ের যে ব্যবহার সেখানে হয়তো অল্প সংখ্যকই ভুল হচ্ছে, বাট বেশি সংখ্যক এটা নিয়ে গবেষণা করা, পড়াশোনা করা, এটা নিয়ে ধরেন অনেক প্রতিষ্ঠান, ধরেন যারা আগে ওয়েবসাইট ডেভেলপ করতো বা সফটওয়্যার ডেভেলপ করতো, মানে হাজার হাজার ওয়ে আছে, আমি জাস্ট একটার কথা বলছি। তো এইটা করতে একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বানাতে যেটা 2 মাস সময় লাগতো, সেটা হয়তো এআই আপনাকে 2 ঘন্টার মধ্যে একটা পূর্ণাঙ্গ জিনিস তৈরি করে দিচ্ছে। মানে তাকে আপনি বারবার জিজ্ঞেস করছেন যে এইটা না আমি এভাবে চাই, এইভাবে করো। সো 2 মাসের কাজ তো 2 ঘন্টায় চলে আসছে। সো ওই জায়গাটাতে অনেকেই মনোযোগ দিচ্ছে। এখন আমি শুরুর দিকে যেটা বলছিলাম, আমি ব্যক্তি যদি সচেতন না হই, আমি অনেক সময় তো বোঝা যায় যে এআইয়ের যে ভয়েস হয়তো একসময় এটা বোঝা যাবে না, বাট তারপরও মানুষের বুদ্ধিমত্তা যেটা এআইয়ের বুদ্ধিমত্তার চেয়ে, সেই বুদ্ধিমত্তা দিয়ে তো বোঝার একটা ব্যাপার আছে যে এইটা দেখে মনে হচ্ছে এটাতে কোনো সমস্যা আছে বা এই জিনিসটা সঠিক না, বা ওই যে আরেকটা শুরুর দিকে বলছিলাম যে কোনো কিছু দেখেই বিশ্বাস না করে সন্দেহ করা। কারণ সোশ্যাল মিডিয়া তো ভুল জিনিস বেশি আসেই। হ্যাঁ, প্ল্যাটফর্মটা ভালো, প্ল্যাটফর্মটা নানান ভালো কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু আমি যখন কোনো কিছু দেখছি আমার কাছে যদি মনে হয় যে না এটা তো একটা সমস্যা, আমি এটা ক্রস চেক করলে সেটা এআই দিয়ে বানানো হোক, ফটোশপ দিয়ে হোক, অথবা অন্য যে কোনোভাবে বানানো হোক না কেন, সেই জায়গাটাকে রোধ করা সম্ভব। আমি যখন নিজে বারবার রিফিউজ করবো যেটা ভুল জিনিসকে আমি সমর্থন দিচ্ছি না, তখন ভুল জিনিস কীভাবে ছড়াবে? এটি আরেকটি বিষয় সেটি মিজান, যেটি যারা তথ্য প্রযুক্তি তত দক্ষ না, কিন্তু আপনি জানেন যে সবার হাতে স্মার্টফোন আছে, একটি বিষয় আসলে তারা আসলে কীভাবে বুঝবে যে এটি এআই দিয়ে বানানো নাকি সত্যিকারের? তাদের ক্ষেত্রে তো দেখতে সবই সমান, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। হ্যাঁ, ওইটা একটু আগেও বললাম যে শুরুর দিকে হয়তো আমরা অনেক কিছু বুঝতাম না, কিন্তু এখন কিন্তু মোটামুটি বোঝা যায় অনেক কিছু, এবং আপনি সন্দেহ করলেই ঠিক করতে পারবেন যে এইটা আসলে সঠিক নাকি ভুল। আপনার মানে এটা চেক করা তো অনেক অপশন আছে এখন। হ্যাঁ, যে একেবারেই কোনো কিছু জানে না, বা ধরেন গ্রামের একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, ও কোনো কিছু না বুঝেই কোনো কিছু শেয়ার করে ফেলছে, হ্যাঁ এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি মনে করি যে এই মানুষটাও যখন বারবার ধোঁকা খাবে, ধরেন সে ফেসবুকে দেওয়ার পর নিশ্চয়ই কেউ না কেউ কমেন্ট করে বলছে, আপনি দেখবেন এখন কিন্তু অনেক দেখা যায় যে লিখে দেয় যে এটা এআই জেনারেটেড, অনেকেই বলছে, এবং কেউ দেখে এই পোস্টগুলো সরিয়ে ফেলছে। সো একটা মানুষ যখন রেগুলার সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করবে, তো ওরও একসময় কিন্তু মনে হবে বা বুঝবে, একটা সময় আসবে যে হ্যাঁ এইটা মনে হয় ভুল হচ্ছে, এইটা আমার ঠিক করা দরকার। তো সেটার জন্য আরেকটু সময় দেওয়া দরকার আমি মনে করি। হ্যাঁ সোহেল, আরেকটি বিষয় যে আমরা যদি আলোচনার শেষ দিকে চলে এসেছি, যে এই ধরনের অপপ্রচার বা অপব্যবহার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে যে প্রতিরোধের যে করণীয়, যেটি সামাজিক সচেতনতার পাশাপাশি আপনার কি মনে হয় যে এটি
ব্যক্তি বা সমাজ, রাষ্ট্র, তিনটি পর্যায়ে যেটার অপব্যবহার ব্যাপক হারে যেটা হচ্ছে সেটি আসলে কমানোর কোনো পরামর্শ আছে কিনা? সবাই তো সবারই এখানে দায়িত্ব, সেটা ব্যক্তি হোক, রাষ্ট্রের হোক, অথবা আমি যদি বলি যে এই সোশ্যাল প্ল্যাটফর্মেরও হোক। আপনি দেখবেন যে ইউরোপ, আমেরিকাতে যে সমস্ত দেশে সোশ্যাল মিডিয়াগুলোর অফিস আছে, সেই সমস্ত জায়গায় তাদের কিন্তু জবাবদিহিতা করার একটা সুযোগ আছে। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এত মানুষ, ধরেন বাংলাদেশে প্রায় 10 কোটির উপর ইন্টারনেট ইউজার আছে, 7-8 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। হিউজ, মানে এটা তো অনেক দেশে, মানে ইউরোপের অনেক দেশ আছে, এগুলো অনেকগুলো দেশ জোড়া দিলে এত মানুষ হয় না। তো এইখানে যেহেতু সোশ্যাল মিডিয়াগুলোর একটা বড় বিজনেস করার সুযোগ আছে, বা এখান থেকে আমাদেরকে দিয়ে সে ব্যবসা করছে। আপনি জানেন যে বাংলাদেশ থেকে, হ্যাঁ, বাংলাদেশ থেকে ফেসবুক বা ইউটিউব কিন্তু আমাদের থেকে 1000 কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছে। তো একসময় একেবারেই কিছু করার ছিল না, কিন্তু কিছু একটা করার সুযোগ তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে যে এরা বাংলাদেশে অফিস না করলেও এরা কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড প্রতিষ্ঠান, মানে গুগল কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড করা, ফেসবুক কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড করা। কেন করা? কারণ আপনি যখন বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবেন, একসময় সব নিয়ে যেত, আগে ট্যাক্স দেওয়া হতো না, এখন কিন্তু ট্যাক্স দিয়ে যেতে হচ্ছে। এই যে ধরেন আমরা একটা জায়গায় তাকে ধরতে পারছি, আমার মনে হয় যে পরের ধাপেও আগানো দরকার। এটা সরকার থেকেই, রাষ্ট্রীয়ভাবেই এই সমস্ত প্ল্যাটফর্মকে বলা দরকার, বোঝানো দরকার যে তোমাদের যেহেতু বড় বিজনেস এখানে আছে, আমরা চাই যে আমাদের নানান সমস্যার জন্য, অথবা আমাদের যে কমিউনিকেশন, তোমাদের শুধুমাত্র বিটিআরসি হয়তো কিছু অল্প কাজ করতে পারে, বাট সেটা খুবই সীমিত। তো ওরা যখন বাংলাদেশে অফিস করবে, আমরা যদি এটাকে আমাদের রাষ্ট্রের মাধ্যমে নিশ্চিত করতে পারি, তাইলে আমার মনে হয় তখন একটা সুযোগ তৈরি হবে যে তাদেরকে আরও সহজ করে বোঝানো। কারণ এই দেশে ধরেন একটা মফস্বল শহরের একটা ব্যাপার যেটা আমরা ঢাকায় হয়তো অনেক সময় বুঝি না, যেটার গুরুত্ব কতটুকু। বাংলাদেশের মতো একটা ছোট দেশ, হয়তো যদিও আমাদের জনসংখ্যা বেশি, আমরা এখানে কি করছি বা আমাদের পার্সপেক্টিভে এই জিনিসটা ঠিক না ভুল, সেটা কিন্তু আবার ওই দেশের মানুষগুলো বুঝবে না। সো আমরা যদি তাদেরকে বলি যে তোমরা বাংলাদেশে অফিস করো, এবং তারা যখন এই জায়গার ইনভায়রনমেন্ট অনুযায়ী কোনো কিছু দেখবে যে এইটা করা ঠিক হচ্ছে না বা এই জায়গায় এটা নীতিমালা করা দরকার, তখন পশ্চিমা দেশগুলো যেভাবে একটা মিনিমাম কন্ট্রোলে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে, আমি মনে করি যে এইটা যদি রাষ্ট্র দায়িত্ব নেয় তাদেরকে অফিস করায়, তাহলে বাংলাদেশে এটা সুযোগ তৈরি হবে। মিজানুর রহমান সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। সৈয়দ মামুন মাহবুব, যেটি সোহেল বলছিলেন যে ঢাকায় তাদের যদি অফিস খোলে এবং সেখানে রাষ্ট্রীয় একটি জবাবদিহিতার মধ্যে আনা যায়, আপনি জানেন যে বিশ্বের অনেক দেশ, বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলোতে এগুলো অনেক কঠোর বিধিনিষেধ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। সেখানে 18 বছরের উপরে না হলে, যেটি চায়না সর্বশেষ করলো, শিক্ষার্থীদের হাতে মোবাইল দেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা দিয়েছে, আইনি বিধিনিষেধ দিয়েছে। আপনি কি মনে করেন যে আমাদের একটা বড় জনগোষ্ঠী, যারা ইয়াং জেনারেশন, জেন জি বলি আমরা যাদেরকে, তারাও তো এ দ্বারা বড় রকমের আসক্ত, প্রভাবিত, এখানে রাষ্ট্রে আসলে কী করার আছে? না, এটা একটা সামাজিক সমস্যা। আপনার অল্প বয়স থেকে মোবাইলে আসক্ত হওয়া, এটা হওয়া। আমি বরং মনে করি যে সোশ্যাল মিডিয়াগুলো হেড অফিসকে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় বা প্রযুক্তি মন্ত্রণালয় তো আছে, সেখান থেকে পার্সুয়েশন করা যে আপনাদের এখানে একটা ব্রাঞ্চ অফিস থাকলে এটা আপনাদেরও এখানেই ব্যবসা বাড়বে, আমিও আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো। যেরকম আপনার আছে না, আমাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির বাংলাদেশে অফিস আছে না, তারা আমাদের মতো করে জিনিসপত্র বানায় নানাভাবে। তো এটাতে হলে, কারণ এক সমাজের যেটা একটা প্রবাদী আছে, এক সমাজের গালি আরেক সমাজের বুলি, আবার আরেক সমাজের বুলি এক সমাজের গালি। তো ফলে এইটার সুযোগ আছে যে এই সোশ্যাল মিডিয়াগুলোকে আমি একদম একমত যে তাদের হেড অফিসকে বলা যে তোমরা এখানে একটা ব্রাঞ্চ অফিস করো, ছোট ফ্রেজি অফিস করো, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগটা থাকবে, তোমরাও বুঝবা। এবং এটা হচ্ছে কন্ট্রোল না, দায়বদ্ধতা। অর্থাৎ একটা জবাবদিহিতা যেরকম সরকারের থাকবে, আবার মিডিয়াগুলোরও থাকে না, তো সেরকম সোশ্যাল মিডিয়ারও থাকতে হবে। তো প্রত্যেকের কাছে দায়বদ্ধ। আর আপনি যেটা বললেন যে আসক্ত হওয়া বা চীনের কথা তো আলাদা, ধরেন চীনের তো অন্য ধরনের সমাজ ব্যবস্থা, আমাদের তো অন্য ধরনের। তো আমি আবারও দিন শেষে একই কথা রিপিট করব, আপনি কোনো কিছু থেকে নিষিদ্ধ না করে সেটাতে পজিটিভ আপনি করেন। ধরেন একেবারেই ছোট ছেলে 6, 7, 8 জবাবদিহিতার আওতায়, প্লাস বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো হোক। ঠিক আছে বাবা, তুমি কি দেখছো? আচ্ছা আমি এটা দিচ্ছি, তুমি এইটা দেখো। তুমি আমাদের মুক্তিযুদ্ধের সিনেমা দেখো একটা, বা তুমি আমাদের রবীন্দ্রনাথ বা কাজী নজরুল অমুক এই সিনেমাগুলো দাও। আগে যেরকম ছিল না ভাই, ভালো বইও ছিল, চটি বইও ছিল,
এখন আপনি আকৃষ্ট হবেন সবসময় মানুষ অন্য কিছু, সেখানে আপনাকে শিক্ষক এখন আছে কিনা আমি জানি না, আপনাদের সময় ছিল, আমাদের সময়ও ছিল একই সময় কাছাকাছি। সপ্তাহে একদিন একটা লাইব্রেরি ক্লাস হতো না, স্যাররা আমাদের লাইব্রেরিতে নিয়ে যেত, নিয়ে বই গ্রুপিং শেখাতো, যে এইটা হচ্ছে এইভাবে উপন্যাস একদিকে থাকে, কবিতা একদিকে, গল্প ইতিহাস একদিকে। তা আপনি এখানেও তাই করেন, আপনি তো এটাকে অস্বীকার করতে পারবেন। অর্থাৎ আপনি কানেক্ট হন, আপনি আপনার পরিবার ও শিশু সন্তানের সঙ্গে যুক্ত থাকুক, যাই বাবা মায়ের ব্যস্ততা থাকুক। এটা শুধু এই সোশ্যাল ধরেন মিডিয়ার ক্ষেত্রে না, আমরাই তো আইনজীবী, সাংবিধানিক আদালতে আমরা অনেক মামলা করতে গিয়েও দেখেছি যে বাবা মায়ের অনেক সময় অবহেলাও, অনিচ্ছাকৃত অবহেলা, জীবন জীবিকার জন্য দুইজনই চাকরি করে বেচারারা, ফলে দেখা যায় ছেলে মেয়ের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে না, গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপ থেকে নানা ঘটনা। তো আপনি কানেক্ট করেন, এবং এইখানে সবচেয়ে বড় ভূমিকাটা রাষ্ট্র উদ্যোগ নিতে পারে স্কুলগুলোকে আরও প্রোঅ্যাক্টিভ করা। আমাদের স্কুলগুলো তো হচ্ছে কোচিংয়ের একটা অফিসিয়াল মুখপত্র, সব টিচার বাইরে গিয়ে কোচিং করায়, তোমরা কোচিংয়ে আসো, পড়ো, যে যত নাম করে স্কুলই বলেন, সেইখানে স্কুলও এই সাবজেক্টগুলোকে, আমার তো মনে হয় বোধহয় স্কুলে একটা সাবজেক্টও আছে সোশ্যাল মিডিয়ার উপরে, এআই পড়ায় অনেক আইসিটির কিছু। উপরে আছে, হ্যাঁ আইসিটির উপরে। আইসিটি, এইটা পড়া, তথ্য প্রযুক্তি বা সোশ্যাল মিডিয়া হাউ টু ইউজ, তাহলে হবে কি আপনার একটা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ থাকবে। এবং দিন শেষে আপনাকে ওই আগেকার যুগে যেরকম পত্রিকাও ছিল, ভালো পেপারও ছিল, ইয়েলো জার্নালিজমও ছিল, তার মধ্যে মানুষ দিন শেষে ভালোটাই বেছে নিয়েছে। আমি আশাবাদী, স্বপ্ন দেখা মানুষ, এবং বাংলাদেশের মানুষের উপর আমার অবাধ আস্থা আছে, দিন শেষে তারা সঠিক সিদ্ধান্ত নেয়। হয়তো অনেক সময় মনে হয় সহ্য করছে, কিন্তু যখন করে না তখন করে। তবে কিছু উদ্যোগ নেওয়া, পরিবারকে যুক্ত হওয়া, পারিবারিক বন্ধনগুলো গভীর করা, তার সঙ্গে স্কুলের সঙ্গে ছাত্রছাত্রীর অভিভাবকদের যোগাযোগ বাড়ানো, এবং একটা বিশাল জনগোষ্ঠী যে আমাদের কোনো কিছুর মধ্যে আসছে না দারিদ্রতার কারণে, তাদেরকেও যুক্ত করা, মানে এটি একটি সামাজিক দিক আপনি বললেন, আর একটি রাষ্ট্রীয় দিক, রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা, অনেক কিছুই তো আসলে এখন নির্ভর করছে যে এক ধরনের অপপ্রচার, সেটা ঠিক আছে, সেটার প্রতিবাদ হয়। আরেকটা আমি কথা বলি, এটা আমাদের রাজনীতিবিদরাও ইউজ করে, আমরাও সবসময়, এত চটজলদি আমাদের সার্বভৌমত্ব এত ঠুনকো জিনিস না, কচু পাতার পানি না যে ফস করে পড়ে যাবে। সার্বভৌমত্বের পাহারাদার হচ্ছে বাংলাদেশের জনগণ, রক্ত দিয়ে প্রতিটি ইঞ্চি মুক্ত করেছে। তো একটা প্রচারণায় মহা কিছু ঘটবে তা না, ওই যে তখন পজিটিভ প্রচারণা চালাতে হবে, পজিটিভ অ্যাপ্রোচ করতে হবে। আপনার প্রত্যেক রাজনৈতিক দলের, আমি আপনাকে বলি, আমার আইনজীবী হওয়ার সুবাদে টপ টু বটম যোগাযোগ হয়। আগে যেখানে আনথিঙ্কেবল ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনে আইসিটি বিষয়ক সম্পাদক, এখন প্রত্যেক কমিটিতে আছে, জেলায়, থানায়, কলেজে। তো সেখানে দেওয়া হলে সোশ্যাল মিডিয়া সম্পাদক হবে, ও পজিটিভ নিউজ করাবে, দল থেকে বলবে, সরকার থেকে বলবে। আমি একটু আগেও যেটা বললাম, সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে অসংখ্য অধিদপ্তর আছে, তারা এগুলোকে আপনাদের মতো জনপ্রিয় মিডিয়ায় যেরকম পাবলিক আপনার বিভিন্ন তথ্যচিত্র দেয় না, সেরকম সোশ্যাল মিডিয়াও বিভিন্ন তথ্যচিত্র একটু আধুনিক করে, ইনোভেটিভ করে, সরকারের গদবাদানা মন্তব্য, মানে আপনার পক্ষে বিপক্ষে তর্ক নিয়ে এগুলো করা। আমি তো এটাই দুঃখজনক, বিটিভি এত বড়, এত ঝড়ঝঞ্ঝার পরও বিটিভির তো আমি পরিবর্তন প্রো পিপলনেস দেখছি না, আবার ওই সরকারের গুণ গাওয়া, তার জন্য তার বিটিভি লাগে না। এই চেঞ্জগুলো আনতে হবে, না হলে আপনি শুধু দোষারোপ করে পার পাবেন না। অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করতে চাই মিজানুর রহমান সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।